লেখক জয়ন্ত অধিকারীর ভালোবাসার রাত। কলকাতা শহর ছেড়ে তন্ময় চলে এসেছিল মুম্বাইতে। নতুন চাকরি, নতুন শহর, নতুন ফ্ল্যাট, নতুন দিনগুলো নিয়ে শুরু করেছিল একা একটা একাকী জীবন। সকালে অফিসের জন্য বেরিয়ে যেত সেই 7:30টার সময়। ট্রেন ধরে প্রায় ঘণ্টাখানেকের ক্লান্তিকর একঘেয়ে জার্নি। তারপরে অফিস থেকে বেরোতে বেরোতে সেই 7:30টা বা 8টা। আবার ট্রেন ধরে ফ্ল্যাটে ফিরে আসা। এসে রাতে খাবার ডেলিভারি দেওয়া অ্যাপে অর্ডার দিয়ে স্নান সেরে একরত্তি খোলা অন্ধকার বারান্দায় কিছুটা সময় বসা। ফাঁকা ফ্ল্যাটের নীরবতা কাটানোর জন্য ও গান চালিয়ে দিত সেই সময়। রাতে খাওয়া সেরে মাঝে মাঝে ফোনে বাড়ির লোকেদের সঙ্গে কথা হতো, কিন্তু নিজের কথা খুব বেশি বলতো না ও। আসলে বাড়ির সাথেই তো ঝগড়া করে চলে এসেছিল এই শহরে। বড় হয়ে ওঠার সময় যখন বাবা মাকে নিজের সবথেকে কাছে প্রয়োজন ছিল, সেই সময় ওরা ওকে রেখে দিয়ে এসেছিল হস্টেলে। সেখানেই বড় হয়ে ওঠা, সেখানেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি, মারামারি, আর হঠাৎ করে বড়দের অচেনা জগৎ উন্মোচিত হয়েছিল ওর চোখের সামনে। একটা তীব্র অভিমান বুকের মধ্যে নিয়েই ও বড় হয়েছিল। বাবা মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকতো নানান বিষয় নিয়ে। তাই বড় হয়ে স্কুলের পরে যখন ও ফিরে আসে, সেই সময় থেকে পরের 3 বছর বাড়িতে থেকে সামনের একটা কলেজ থেকে গ্র্যাজুয়েশনের সময়টা ওর কাছে ভীষণ বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছিল। তারপরই ও সুযোগ পাওয়ার পরেই বেরিয়ে আসে বাড়ি থেকে। তন্ময় নিজেকে রোজ বোঝাতো, এটাই তো চেয়েছিলাম, একদিন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো, বাড়ির সাথে যোগাযোগ কমিয়ে দেব। ওরা নিজেরা নিজেদেরকে নিয়ে সুখী বা ব্যস্ত ছিল, ওদের মাঝে আমি ছিলাম না। আমিও ওদেরকে আমার জীবনে রাখবো না। আমার জীবনের সব সিদ্ধান্ত, সব ভালো মন্দ শুধুই আমার হবে। অথচ রাত বাড়লে বারান্দায় দাঁড়িয়ে চুপ করে তাকিয়ে থাকতো বাইরের দিকে। এক শনিবারের বিকেলে ও বেরিয়ে পড়েছিল হাঁটতে। এমনিতে শনিবার আর রবিবার ও ছোট্ট ফ্ল্যাটেই খেয়ে বসে ঘুমিয়ে সময় কাটিয়ে দিত, কিন্তু সেই শনিবার বিকেলটা খুব মায়াবী আলোতে ঝকঝক করছিল হঠাৎ করেই। রোদের তাপ গিয়েছিল কমে, সাথে সুন্দর ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছিল মুম্বাইয়ের ওপর দিয়ে। সেই বিকেলেও বেরিয়ে পড়েছিল শহরটার সাথে একটু কথা বলতে, নিজের সাথে গল্প করতে। ভিড় এড়িয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিল এক ছোট্ট পার্কের সামনে। সেখানেই ও প্রথম দেখল মেয়েটিকে। হাসছিল মেয়েটি, বন্ধু বান্ধবীদের সঙ্গে এমনভাবে গল্প করছিল যেন জীবনের কোনো ভার নেই, কোনো অভিমান নেই, কোনো চিন্তা নেই। ওর হাসি ছিল বৃষ্টির মতো, টুপটাপ ঝরে পড়ছিল চারিদিকে, ভিজিয়ে দিচ্ছিল ওর বন্ধু বান্ধবীদের। তাই তো ওরাও মেয়েটির সাথে হাসতে শুরু করেছিল খিলখিল করে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গোমড়ামুখ মানুষজন ওদেরকে ঘুরে ঘুরে দেখছিল। তন্ময়ও তাকিয়েছিল ওদের দিকে, মেয়েটির দিকে। মেয়েটির মধ্যে কিছু একটা ছিল যার জন্য ও কিছুতেই ওর থেকে চোখ সরাতে পারছিল না। সন্ধে নেমে আসছিল। বন্ধুদের মধ্যে একজন হাত দেখিয়ে একটা গাড়ি দাঁড় করায়। ওরা গাড়িতে উঠে গেল। দুজন রাস্তা ক্রস করে অন্যদিকে গিয়ে লাল রঙের বেস্ট বাসে উঠে গেল। ও সবাইয়ের দিকে তাকিয়ে হাত নাড়ল, বিদায় জানালো। তারপর নিজে একা হাঁটতে শুরু করলো। তন্ময় হয়ে মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। দেখছিল মেয়েটির ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসা। মেয়েটির হাঁটার ছন্দে ওর বুকের ভেতরেও ঢকঢক করে কাঁপতে থাকে জোরে জোরে। হঠাৎ মেয়েটি মুখ তুলে তাকালো তন্ময়ের দিকে, হাসি মাখা মুখে। আর তারপরে কিছু বোঝার আগেই আচমকাই মেয়েটার শরীর ঢলে পড়ল ফুটপাথের মাঝখানে। এক মুহূর্তের জন্য তন্ময় কিছু বুঝে উঠতে পারেনি। তারপর ওর নিজের শরীর আপনা আপনি দৌড়ে গেল মেয়েটির দিকে। মেয়েটির মাথার পাশে বসে ওর মাথাটা তুলে ধরে চেঁচিয়ে ওঠে ও, হ্যালো, শুনতে পাচ্ছেন মিস? মেয়েটার চুপ হয়ে থাকা, চোখ বন্ধ করে পড়ে থাকা দেখে ওর বুকের ভেতরটা মুচড়ে ওঠে। মেয়েটার নিস্তেজ মুখের ওপর কপালটা ছুঁয়ে দেখেও না, জ্বর নেই। তাহলে এভাবে মাটিতে লুটিয়ে পড়লো কেন মেয়েটি? ওর আশেপাশে লোকজন জড়ো হতে শুরু করলো। তন্ময় একটুও সময় নষ্ট না করে
একটা কালো হলুদ ট্যাক্সি ধরে মেয়েটিকে নিয়ে গেল কাছের হসপিটালে। ভর্তি করার সময় যখন মেয়েটির নাম আর পরিচয় জানতে চাইল হসপিটালের রিসেপশন থেকে, ও ফ্যাল করে তাকিয়ে তারপরে বলল, রাস্তায় পড়ে গিয়েছিল, সঙ্গে কেউ ছিল না, তাই আমি তাড়াতাড়ি ওকে এখানে নিয়ে এলাম। সন্ধ্যের মুখে একজন তরুণ ডক্টর এসে বললেন, মেয়েটির জ্ঞান একটু আগেই ফিরে এসেছিল। ও জানিয়েছে যে ও আগে থেকেই অসুস্থ, মারণ রোগ ওর শরীরে বাসা বেঁধেছে। ওর ডাক্তার বলে দিয়েছেন যে ওর আয়ু মাত্র কয়েকদিন, বড়জোর 6 মাস। আজ রাতটা আমরা ওকে অবজারভেশনে রাখব। তন্ময়ের বুক কেঁপে উঠল। সেদিন রাতে ও আর নিজের ফ্ল্যাটে ফিরে না গিয়ে হসপিটালেই বসেছিল। বারবার ওর চোখের সামনে ভাসছিল উচ্ছল প্রাণবন্ত সেই মেয়েটির চেহারা, বিকেলের সেই হাসিমাখা মুহূর্তগুলো। কেন কেন ঈশ্বর এরকম করে শাস্তি দিতে পারে? পরদিন সকালে মেয়েটি চোখ খুলল। তন্ময় তখন ভেতরে ওর বিছানার পাশেই বসেছিল। মেয়েটি তন্ময়কে দেখল। তখন ওর চোখে অনেক জিজ্ঞাসা, অচেনা চাউনি। জিজ্ঞেস করলো, তুমি কে? তন্ময় হেসে বলল, আমি তন্ময়। গতকাল রাস্তা থেকে তোমাকে এখানে এনেছিলাম। মেয়েটি তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, তারপর বিছানা থেকে উঠে বসতে বসতে বলল, তুমি কেন থেকে গেলে? আমি তো তোমাকে চিনি না, আমাকে ছেড়ে চলে যাওনি কেন? আমি কারোর সাহায্য তো চাইনি। তন্ময় একটু চমকে গেল, আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মানে? তারপরে গলা ঝেড়ে সোজা হয়ে বসে বলল, সে তুমি আমাকে সাহায্য করতে বলনি সেটা ঠিক, কিন্তু ওই সময় যেভাবে ফট করে পড়ে গিয়েছিলে, আমি না থাকলে অন্য কেউ তোমাকে ঠিক এখানে নিয়ে চলে আসতো। মেয়েটি হেসে ফেলল, বলে ওঠে, ঠিকঠাক আছে। বাপরে, তোমার রাগও দেখছি এমন কিছু কম নয়। আসলে আসলে আমি অনাথ তো, আমার তো কেউ নেই, তাই হঠাৎ পাওয়া এইসব উপকারগুলো দেখলে আমি ভয় পাই। আমাকে কি এখনো ভয় করছে? জিজ্ঞেস করে তন্ময়। মেয়েটির চোখে চোখ রাখে। মেয়েটি বিছানার চাদরের খুঁটটা ধরে নিজের আঙুলের মধ্যে পাকিয়ে নিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে, আমার কাছে সেভাবে আর তো সময় নেই, তাই এই জীবনটাকে আমি রঙিন করে কাটাতে চাই। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কোনো চাহিদাও নেই, তোমার প্রতিও না। কিন্তু তুমি আমাকে না চিনেও না জেনেও আমার জন্য যা করলে, সেটার জন্য অনেক ধন্যবাদ। এছাড়া আমি তো আর কিছুই দিতে পারবো না তোমাকে। কিন্তু আমার তারপরেও একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, কেন? তুমিও তো অন্যদের মতো চলে যেতে পারতে, কিন্তু গেলে না কেন? আজকাল কেউ তো কারোর যেচে পড়ে উপকার করে না। তন্ময় গলার স্বর শক্ত করলো, চলে যেতে পারতাম, কিন্তু যাব কেন? যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? মেয়েটি জোরে জোরে হেসে বলে, ওরে বাপরে, আবার শক্তি চট্টোপাধ্যায়ের বলা হচ্ছে? কোন পাগলের পাল্লায় পড়লাম? তবে আমার কাছে কিছু আশা করে লাভ নেই, কারণ আমি মরে যাব কিছুদিনের মধ্যেই, ফুরুত করে উড়ে যাব, বুঝলে? তন্ময় উঠে দাঁড়ায়, বলে, সে তো সবাইকে একদিন উড়ে যেতেই হয়, আজ না হয় কাল, কেউ আগে কেউ পরে। যাই হোক, অনেক বকবক করেছো, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। কেন? তুমি আমার সাথে কেন যাবে? আমি নিজে নিজে যেতে পারবো। তা পারবে, কিন্তু এত কিছুর পরে অ্যাটলিস্ট 1 কাপ চা তো খাওয়া যেতেই পারে তোমার সাথে, তাই না? তারপরে তুমি তোমার রাস্তায়, আমি আমার ক্লান্তি মাখা চাকরির জগতে চলে যাব। অবশেষে মেয়েটি রাজি হলো। মেয়েটি থাকে ছোট্ট একটা ফ্ল্যাটে, কান্দিভালিতে। 1 কামরার ছোট্ট একটা ফ্ল্যাট। বাইরের দিকটা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকতেই যেন অন্য জগৎ। আলাদা করে কোনো হল নেই, বা হলটায় হয়তো বেডরুম কাম হল কাম কিচেন। এক কোণে একটা বাথরুম, জানলা খুললেই বাইরের আলো হাওয়া ঝাঁপিয়ে এসে ঢুকে পড়ে ফ্ল্যাটের মধ্যে। দেওয়ালে রবি ঠাকুরের কবিতা ফ্রেম করে টাঙানো, জানলার ধারে বইয়ের তাক, তাতে ঘরে বাইরে থেকে মাধবীলতা, অরণ্যের দিন রাত্রি থেকে মেঘ বলেছে যাব যাব। ছোট্ট একটা কাঠের চেয়ার, তার সামনে একটা গোল টেবিল, গোল টেবিলে ফুলদানিতে শুকনো ল্যাভেন্ডার। দেওয়ালে ঝোলানো একটা ক্যালেন্ডারের পাতা উড়ছে। ঘরের আর এক কোণে একটা আলমারি, সেই আলমারির পাল্লাটা খোলা, ভেতরে এক গাদা জামা কাপড় রাখা, তবে সুন্দর করে সাজানো আর গোছানো। রান্নাঘরের মেঝেতে একটা কোণে রাখা গ্যাস বার্নার আর বাসনপত্র, থালা বাটি চামচ গ্লাস। ওপরের দিকে পরপর বেশ কয়েকটা তাক, তার উপরে রাখা আছে অনেকগুলো কৌটো, আর ঘরের মাঝে আছে একটা বিছানা সিঙ্গেল বেডের। মেয়েটি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে আসে। তন্ময়কে বলল, তুমি বসো, আমি চা করে আনছি, তারপর চা খেয়ে ভাগো দেখি, আমার অনেক কাজ আছে। তন্ময় কিছু না বলে বসে পড়ল। তারপরে জিজ্ঞেস করলো, আমি কিন্তু আত্মার নাম জানতে পারলাম না এখনো।
বলিও দীর্ঘ একটা শ্বাস নিল। ঘরটার গন্ধে একটা অদ্ভুত শান্তি ছিল। অচেনা শহরের অচেনা মেয়েটা যেন ওর চেনা হয়ে উঠছিল খুব দ্রুত। মেয়েটি কিছু না বলে আলমারি থেকে জামাকাপড় বের করে বাথরুমের দিকে পা বাড়িয়ে বলল, চেঞ্জ করে আসছি, চুপটি করে বসে থাকো। তবে বই পড়ার নেশা থাকলে বই নিয়ে ঘাটাঘাটি করতে পারো, অন্য কোনো কিছুতে হাত দেবে না কিন্তু। মেয়েদের জিনিসপত্রে ঘাটাঘাটি করা মানায় না, বুঝলে? হাসি চেপেও চলে গেল ভেতরে। বাথরুমের ভেতর থেকে বালতিতে জল ভরার আওয়াজ ভেসে এলো। তন্ময় উঠে দাঁড়ালো বইয়ের তাকের সামনে। একটা অচেনা বইও হাতে তুলে নিল। বইয়ের পাতাগুলো আনমনে ওল্টাতে ওল্টাতে একটা পাতায় ওর চোখ আটকে গেল। ঝকঝকে টানা হাতের লেখাতে মেয়েটি লিখে রেখেছে বই থেকে কিছু লাইন। I want to write a book about love, about you and me. বইটা আবার উল্টে নাম দেখে তন্ময়। বুক অফ লাভ লিখেছেন মিলান কুন্দেরা। বইটা বন্ধ করে কাগজের টুকরোটার দিকে তাকিয়ে থাকে ও। বাথরুম থেকে বেরিয়ে আসে মেয়েটি। তন্ময়ের হাতে ওই বইটা দেখে বলে, খুব ভালো ওই বইটা, তবে বাচ্চা ছেলেদের জন্য না। হেসে ওঠে ও। এখন মেয়েটিকে আবার গতকাল বিকেলের মতো লাগছে। স্নিগ্ধ, শান্ত, কিন্তু উচ্ছল আর ভীষণ দুষ্টু। ওর যেন চোখ মুখ কথা বলছে। তারপরেই ও চায়ের জল বসিয়ে দেয়। একটু পরে চা নিয়ে এসে বলে, তোমাকে তো আমার নাম বলিনি, তাই তো? তন্ময় বইটা আবার জায়গা মতো রেখে দিয়ে হেসে বলল, জানার তো ইচ্ছে আছে, তবে যদি তুমি না বলতে চাও। মেয়েটি বিছানার এক পাশে বসে দেওয়ালে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, আমি অন্বেষা। বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার জন্মের কয়েকদিন পরে মা আর একজন কারুর সাথে হাত ধরে চলে যায়। কাকার কোনো সন্তান ছিল না, আমাকে ওরাই বড় করেছিল। কাকিমা আমাকে খুব ভালোবাসতো। ক্লাস 10-এর পরে কাকিমাও হঠাৎ করে মারা গেল। কাকা খুব একা হয়ে গেল। আমাকে হস্টেলে পাঠিয়ে দিল। হস্টেলে থেকে পড়াশোনা আংশিক স্কলারশিপে মাস্টার্স করলাম। কাকাও সংসার ছেড়ে চলে গেল। সেই থেকে একা, কিন্তু কখনো দুঃখ করিনি, বরং চেয়েছি প্রতিটা দিন বাঁচতে। সিনেমা দেখতে ভালোবাসি। ভোরের রোদে ঘুম ভাঙে আমার, আর বারান্দার ধারে দাঁড়িয়ে আমি রোজ সূর্যকে চিনি নতুন করে। নতুন দিনটাকে আমি দুহাতে জড়িয়ে ধরি, বুকের মাঝে টেনে নিই আবার জীবনটাকে। জানো, আমি আকাশে চাঁদ দেখলে আজও হাত বাড়িয়ে দিই। প্রজাপতি দেখলে ওদের পেছনে দৌড়ে বেড়াই। তন্ময়ের দিকে তাকিয়ে আবার হেসে ফেলল অন্বেষা। তারপর বলল, আমার কথা শুনে মনে হচ্ছে না আমার মাথা খারাপ? কিন্তু আমি এরকমই। আর যেদিন থেকে জেনেছি যে আমি আর কয়েকটা দিনের মেহমান, তারপর থেকে জীবনটাকে আমি আরও ভালোবেসে ফেলেছি। এখন আমি বাঁচতে চাই তীব্রভাবে। প্যারাগ্লাইড করতে চাই, সাগরের ধারে বসে সূর্যাস্ত দেখতে চাই, পাহাড়ে ট্রেক করতে চাই, জোনাকি ধরতে চাই, রাত্রিবেলা ছাদে উঠে হেসে হেসে গান গাইতে চাই। উদাত্ত কণ্ঠে গলায় অন্বেষা গান শুরু করে, আমি তোমায় ভালোবাসি, তোমার ছোঁয়ার ইচ্ছে ঘুম তাড়াচ্ছে, দীর্ঘশ্বাস এপাশ ওপাশ, হতাশ নড়াচড়ায় আমি সাঁতরে উঠি চড়ায়। আমি জানি না কে করায়, মোটেই আমি না, কেউ আমায় দিয়ে তোমার আঙুল ধরায়। আমার বুকে উথাল পাতাল, আমি মদ না খেয়েও মাতাল। এখন কেটে যেতে পারেই এই তাল, যেমন কাটছে সময় আমি জানি না ঠিক কী হয়। এটা দুঃসাহস নাকি ভয়? তোমার বাড়ির সামনে প্রলয়, সেই প্রলয়ে বান ভাসি আমি। তারপরেও কাশতে শুরু করে ভীষণভাবে। তাড়াতাড়ি তন্ময় উঠে এসে ওর দিকে একটা জলের বোতল বাড়িয়ে দেয়। তারপরেই তন্ময় বলে, রূপমের এই গানটা আমারও খুব পছন্দের। সেই মুহূর্তে তন্ময় অনুভব করল, জীবনের মানে বড় চাকরি বা সাফল্য নয়। জীবনের মানে কোনো একজন মানুষের পাশে দাঁড়ানো, যাকে তুমি চিনেছিলে একদিনের মধ্যেই, অথচ সে তোমার হৃদয়ের গভীরতম কোণায় গিয়ে ঠাঁই নিয়েছে। একটা সময় একা জীবনে তন্ময় যা কিছু হারিয়েছিল, নির্ভরতা, রং, রোদ্দুর, ভালোবাসা, বিশ্বাস, সব যেন ফিরিয়ে এনেছিল অন্বেষা কয়েকটা মুহূর্তের আলাপে। অন্বেষার মধ্যে জীবনে প্রথমবার ও প্রেমকে খুঁজে পেয়েছিল। তন্ময়ের হঠাৎ করে কী যে হলো ও নিজেও বুঝে উঠতে পারেনি। ওর চোখে জল চলে এলো। ওর ভেতর থেকে কেউ যেন হঠাৎ করে ধরা গলায় বলে উঠল, আমি জানি যে আমি তোমাকে বাঁচাতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই, কিন্তু আমি তোমাকে সাথে করে তোমার সঙ্গে বাঁচতে চাই। যে কটা দিন তোমার কাছে আছে সেই কটা দিন আমি। অন্বেষা ফ্যাল করে ওর দিকে তাকালো। তারপরে ভীষণ জোরে হেসে ওঠেও। হাসতে হাসতে বলে, এ কী অবস্থা, তুমি তো আমার থেকেও বেশি বড় পাগল। আমাকে নিয়ে আমার সাথে, হাহা।
তোমার নিজের চাকরি আছে, নিজের কিছু স্বপ্ন আছে, বিয়ে টিয়ে করে সংসার করবে মন দিয়ে, তা না আমার সাথে, একটা মরতে বসা মেয়ের সাথে। তন্ময় প্রায় এক লাফে অন্বেষার সামনে এসে ওর মুখের ওপরে নিজের হাত চাপা দিয়ে বলে, পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রতিদিন মরে বেঁচে আছে, বুঝলে? সেটা আমি রোজ দেখি আমার আশেপাশে, চারদিকে কারোর মুখে হাসি নেই, কারোর মনে শান্তি নেই। সবাই যন্ত্রের মতো ঘুম থেকে ওঠে, রেডি হয়, অফিসে বা কাজে বেরিয়ে পড়ে, বসের মুখ ঝামটা খায়, ডেডলাইন যাতে মিস না হয় তাই 12 থেকে 14 ঘন্টা কাজ করে। বাড়িতে ফিরে এসে কোনো রকমে মুখে কিছু গুজে শুয়ে পড়ে, খালি ফাঁকা সময় থাকলে মোবাইলে টাইম পাস করে। এমন সব মানুষের সাথে গুলতানি মারে যাদেরকে সে চেনে না, জানেও না। একটু বাইরে বেরিয়ে মানুষজনের সাথে দেখা না করে ওই একটা ভার্চুয়াল দুনিয়া বানিয়ে সে বুদবুদের মধ্যে সুখের সন্ধান করেছে। নিজে থেকে কোনো কাজ করতে চায় না, সব কিছুই অর্ডার করে দিচ্ছে। ওর পেছনে লাগছে, আজে বাজে কথা বলছে, অল্পতে বিরক্ত হয়ে যাচ্ছে। সারাটা পৃথিবী একটা গভীর অসুখে ভুগছে, আর সেখানে তুমি তোমার সামনে মৃত্যু আছে জেনেও অদ্ভুতভাবে সব কিছু ছোট ছোট ঘটনা থেকে সুখ খুঁজে নিচ্ছ, হাসছো মন খুলে, প্রতিটা মুহূর্ত নিয়ে বেঁচে থাকতে চাইছো, উড়তে চাইছো, দৌড়চ্ছ, দুহাত বাড়িয়ে দিচ্ছ। তোমার জীবনটা যেন এই বাস্তবের মাটিতেও একটা রূপকথার জগৎ। আমি সেই জগতের অংশ হতে চাই অন্বেষা, অনু। আমি আমি না তন্ময়, এটা হতে পারে না। এই জীবনটা আমার নিজেরও অনেক দুঃখ কষ্ট আছে, সেটা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই না। আমি আমার এই কয়েকটা দিন নিজের মতো করে একা একা থাকতে চাই। আমার সাথে আমি আর কাউকে জড়াতে চাই না। তুমি প্লিজ চলে যাও তন্ময়, চলে যাও। তন্ময় ধীরে ধীরে সরে আসে, মাথাটা নিচু করে বাইরে দরজার দিকে এগোয়। দরজা খুলে বাইরে পা দিয়ে একবার ঘুরে তাকায় ও পেছনে। অন্বেষা তখন ওর বইয়ের তাকের দিকে তাকিয়ে বাইরের জানলা দিয়ে আসা হাওয়া উড়িয়ে দিচ্ছে ওর মাথার এলোমেলো চুলগুলোকে। না, অন্বেষা ওর দিকে ঘুরে তাকায়নি। তন্ময় একটা অক্ষম রাগে বাইরে বেরিয়ে এসে বড় বড় পা ফেলে চলে যায় ওখান থেকে, চলে যায় ওর নিজের ফ্ল্যাটে। পরের দিন সকালে আবার ঘুম থেকে উঠে যান্ত্রিক দক্ষতায় ওটস আর দুধ খেয়ে অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে অফিসে পৌঁছয়। ঘেমে নে সেই একঘেয়ে প্রেজেন্টেশন আর এক্সেলের মধ্যে ডুবে অর্ধেকটা দিন কাটিয়ে দেয়। ওর আশেপাশে ওর কলিগরা বসের নামে গালমন্দ করতে থাকে। কেউ বলে আর ভালো লাগছে না, কেউ বলে খুব কম টাকা, পোষাচ্ছে না, কেউ বলে সেই একঘেয়ে কাজ, নতুন কোনো প্রজেক্ট দিচ্ছে না, কেউ বা আবার অন্য ডিপার্টমেন্টে নতুন জয়েন হওয়া কোনো মেয়েকে নিয়ে নানান অশ্লীল ইঙ্গিত করে। ওর মাথা ধরে যায়, দু হাতে মাথা চেপে ধরে বসে থাকেও কিছুটা সময়। ওর ভেতর থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে আসতে চায়। অনেক কষ্টে ও নিজে সামলে নিয়ে উঠে দাঁড়ায়, ব্রেক নেওয়ার নাম করে বেরিয়ে আসে অফিসের বাইরে। একটা চায়ের ভাঁড় নিয়ে ও বসে থাকে বেশ কিছুটা সময়। ভাঁড়ের চা ভাঁড়ে থেকে ঠান্ডা হয়ে যায়। ও সিদ্ধান্ত নিয়ে নেয়, ভাঁড়টা জোরে ছুঁড়ে ফেলে রাস্তার একপাশে। তাড়াতাড়ি নিজের ডেস্কে ফিরে গিয়ে কম্পিউটারের সামনে বসে যায় ও। একটু পরে বেরিয়ে আসে অফিস থেকে। তখন ওর চোখে মুখে মুক্তির আলো। লাফিয়ে একটা অটোতে উঠে পড়ে ও। প্রায় মিনিট 20 পরে এসে ও পৌঁছয় অন্বেষার বাড়ির সামনে। অন্বেষার বাড়ির দরজাতে তালা লাগানো। ও সিঁড়ির ওপরেই বসে পড়ে। বসে থাকতে থাকতে দু চোখে ঘুম নেমে এসেছিল। আর তখনই কেউ একজন ওকে ধাক্কা দেয়। চোখ খুলেই ও দেখে সামনে অন্বেষা দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে। ও হেসে উঠে দাঁড়ায়। অন্বেষা জিজ্ঞেস করে, এখানে অফিস নেই? অন্বেষা ফ্ল্যাটের দরজাটা খোলে। ওর পেছনে তন্ময়ও এসে ঢোকে ওর ফ্ল্যাটের ভেতরে। তন্ময় উত্তর দেয়, অফিস আছে তো, না মানে ছিল, কাজটা থেকে রিজাইন করে দিয়েছি। আর বিলিভ মি, এখন আমার খুব ভালো লাগছে। কাজটা ছাড়ার পর থেকেই আমার মনটা উড়ছে, কোথাও একটা যেতে চাইছে, কিন্তু একা একা তো যাওয়া যায় না, তাই ভাবলাম তোমার কাছেই চলে আসি। চলো চলো, জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা দুজনে একসাথে বেরিয়ে যাব। মানে মজা হচ্ছে? তুমি কাজ না করলে খাবে কি? টাকা পয়সা? আরে পাগল, ঘোরাফেরা করার জন্যও তো টাকা পয়সা লাগে। আর আমি কেন তোমার সাথে যাব? তুমি বা আমাকে এত বিশ্বাস করছো কেন? আমি তো ফ্রডও হতে পারি। আমি বা তোমার সাথে যাব কেন? মগের মুলুক নাকি? আর তুমি আমাকে এভাবে জোর করতে পারো না তন্ময়। তুমি চলে যাও, আর কোনোদিন আমার কাছে এসো না। এখন তো আমার তোমাকে খুব ভয় করছে। এরপরে আমার পেছনে ঘুরঘুর করলে আমি কিন্তু পুলিশকে ডাকতে বাধ্য হব। তন্ময় নিজের কাঁধের ব্যাগটা বিছানার ওপরে রেখে অন্বেষার দু কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখের জল মুছিয়ে দিয়ে বলে,
রুমি কি বলেছে জানো? ইফ ইউ ওয়ান্ট টু বি মোর অ্যালাইভ, লাভ ইজ দ্য ট্রুয়েস্ট হেলথ। আর বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দেখাতেই। লাভ অ্যাট ফার্স্ট সাইট কথাটা আছে না, আমি ভাবতাম ওগুলো আসলে গল্প, কিন্তু না, আমি এই প্রথম সেটা অনুভব করলাম। আমি এটাও জানি, বুঝতে পেরেছি যে তুমি অস্বীকার করলেও তুমিও আমাকে একটু হলেও ভালোবেসে ফেলেছো। তাই যে কটা দিন আমরা একসাথে থাকতে পারি, সেই কটা দিন আমি তোমাকে এইভাবে দেখতে চাই। আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না অনু, আমাকে সাহায্য করবে না? কিন্তু কিন্তু আমি যে, আমার সাথে যে কোনো ভবিষ্যৎ নেই তন্ময়, তুমি কেন বুঝতে পারছো না? ভালোবাসাই পারে সব রোগ জ্বালা যন্ত্রণা দূর করে দিতে, তাই না? তাই আমি চাই, খালি আমি চাই। নিজের কথা বলে যাচ্ছ, আমার কথা কেন শুনতে চাইছো না? আমি তোমার কথা শুনেছি অনু, তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি চাই না তুমি আর কোনো কষ্ট পাও। তাই আমি তোমাকে সাথে নিয়ে ঘুরতে চাই, তোমার সাথে থাকতে চাই, তোমাকে জড়িয়ে তোমাকে আগলে রাখতে চাই। বলতে বলতে তন্ময় কেঁদে ফেলে। অন্বেষাও কাঁদতে শুরু করে দেয়, তন্ময়ের বুকের ওপরে মাথা রাখেও। সেই দিনের পরে ওদের দুজনের জীবন হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছিল। সেদিন রাতে অন্বেষার ফ্ল্যাটেই থেকে গিয়েছিল তন্ময়। প্রায় সারাটা রাত না ঘুমিয়ে ও পরের কয়েকটা মাসের প্ল্যানিং সেরে ফেলল। রাতে 2টোর পর রাত জেগে থাকতে না পেরে অন্বেষা শুয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তখনও তন্ময় টেবিলের ওপরে ঝুঁকে একটা ডায়েরিতে ওদের ঘুরে বেড়ানোর টাইম টেবিল ঠিক করছিল। অন্বেষার নিজের পছন্দের অনেকগুলো জায়গা ছিল, সেই সব জায়গা নিয়ে ও নিজের ওই ডায়েরিতে লিখে রেখেছিল। কিছুতেই ডায়েরিটাও তন্ময়ের হাতে তুলে দিতে চাইছিল না, কিন্তু তন্ময় সেটা ঠিক খুঁজে বের করে নিয়েছিল আগের দিনই। তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়েছিল সেই ডায়েরির পাতায়। অন্বেষা লিখে রেখেছিল সুজি কাশিম এর কিছু কথা। সেই কথাগুলো তন্ময়কে আগের রাত আর তারপরের আজকের দিনটা খুব ভাবিয়ে তুলেছিল। আর সেই ভাবনা চিন্তাই ওকে ওই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল ভীষণভাবে। ইজিপশিয়ান লেখিকা বলেছেন, You have no control over how your story begins or ends. But by now, you should know that all things have an ending. Every spark returns to darkness, every sound returns to silence, every flower returns to sleep with the earth. The journey of the sun and moon is predictable, but yours is your ultimate art. তারপরেই তন্ময় ঠিক করে নিয়েছিল যে কটা দিন অন্বেষা আছে এই পৃথিবীতে সেটাকে রাঙিয়ে দেবে। ওর ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করবে। গত কয়েক মাস চাকরি করে মোটামুটি বেশ কিছুটা সঞ্চয় করে রেখেছে। এছাড়া ওর বাবা আর মা দুজনেই গত কয়েক বছর ধরে বেশ মোটা অঙ্কের টাকা ওর অ্যাকাউন্টে ফেলে দিয়েছিল প্রায় প্রতি বছর। ওভাবেই ওরা টাকা দিয়ে ওদের বাবা মা হওয়ার দায়িত্ব পালন করেছিল হয়তো নিজেদের গিল্ড থেকে বাঁচার জন্য ওই টাকা ওর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে গিয়েছিল। সে যাই হোক, আজ সেই সব টাকা পয়সা দিয়ে ও যতটা সম্ভব অন্বেষার স্বপ্ন পূরণ করবে। তন্ময় সবকিছুই ভেবে নিয়েছিল। অন্বেষা ঘুমিয়ে পড়ার পরে প্রায় 4টের দিকে ঘরটা অন্ধকার করে নিজেও একটা কোণে শুয়ে পড়েও। যখন ওর ঘুম ভাঙে ভোরে 5:30টার দিকে, ও দেখে অন্বেষা বিছানা ছেড়ে নিচে নেমে এসে ওর পাশে শুয়ে আছে। ওর দিকে তাকিয়ে আছে, ওর দু চোখে জল। 1.5 সপ্তাহ পরে ওরা ওদের যাত্রা শুরু করে। প্রথমেই ওরা গিয়েছিল সিকিমের বরফ ঢাকা রুটে। যাত্রাটা শুরু হয়েছিল গ্যাংটকের কোলাহল থেকে অনেকটা ওপরে, যেখানে আকাশ কুয়াশায় ঢাকা, যেখানে মনে হয় হাত বাড়ালে নীল আকাশটা ছুঁয়ে ফেলা যায়। গাড়ির জানালার কাছে জমে থাকা শিশিরের ফোঁটাগুলোয় সূর্য যখন হালকা আলো ছুঁয়ে গেল, মনে হলো সময় যেন ধীরে ধীরে গলে যাচ্ছে, এক গ্লাস হিম ঝরা স্নিগ্ধতার মতো। রাস্তা ক্রমশ সরু হতে লাগলো, আর একসময় ঝুপঝুপ করে পড়তে লাগলো হালকা তুষার। পাহাড়ের শরীর তখন মেঘে ঢাকা, অথচ সাদা তুলোর মতো তুষার তার গায়ে এমনভাবে লেগে আছে যেন এক আদিম প্রেমের চাদর জড়ানো হয়েছে। অন্বেষা তখন চুপ করে বসে জানলার বাইরে তাকিয়েছিল। ওর চোখে ছিল অবাক বিস্ময়, যেন প্রথমবার পৃথিবীর রূপ দেখছে। ও বলে ওঠে, এই জায়গাগুলো আমার স্বপ্নের চেয়েও সুন্দর। তখন ওর গলার স্বরে এক অচেনা কাঁপন। তন্ময় বুঝতে পারে ওর ভেতরে একটা যুদ্ধ চলছে, শরীরের ক্ষয় আর স্বপ্নের সাফল্যের উত্থান। দুটো বিপরীত স্রোতে টানা পড়েন, কিন্তু ওর চোখে তখনও ছিল বেঁচে থাকার তৃষ্ণা। তুষার যখন একটানা পড়ছিল, ও হঠাৎ গাড়ি থামাতে বলল। ওরা দুজনেই নেমে পড়ল এক পাহাড়ি মোড়ের ধারে। সামনে বিস্তৃত সাদা চাদর বিছানো উপত্যকা, আর দূরে দূরে ছিটিয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা পাহাড়ি গাছ। তুষারপাতের শব্দ নেই, কেবল নিঃশব্দের মধ্যে এক ধরনের নীরব গান বেজে যাচ্ছিল, যেন প্রকৃতি আপন সুরে কিছু বলতে চাইছে। অন্বেষা তখন 2 হাত মেলে দাঁড়িয়ে পড়েছিল তুষারের মধ্যে।
সাদা ফ্লাফি টুপিতে ওর কপালের চুলগুলো উড়ছিল হাওয়ায়। ওপরে ছিল একটা পিঙ্ক কালারের জ্যাকেট আর ঘন নীল রঙের জিন্স। ও তন্ময়কে নিজের কাছে ডাকে। তন্ময় ওর পাশে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ মুখটা হা করে দু চোখ বন্ধ করে ওপরের দিকে তাকায়। বরফের মিহি টুকরোগুলো ওর মুখের মধ্যে ঢুকে যাচ্ছিল। শিউরে উঠে তন্ময়ের হাতটা শক্ত করে জড়িয়ে ধরেও। তারপরেই বলে, জানো তন্ময়, আমার মনে হয় এই মুহূর্তটা কোনো জীবনের অংশ নয়, কোনো মৃত্যু পর্বের পরিণতিও নয়। এটা যেন কোনো অমরতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক টুকরো সময়। আজ আমি করছি, আমার আগে অনেকেই করেছে, আমাদের পরেও আবার অনেকেই আসবে, আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে। এটাই তো জীবনের মহত্ব। তন্ময় অন্বেষার কথার কোনো উত্তর খুঁজে পায়নি, ভাষাও খুঁজে পায়নি, কেবল ওর দিকে তাকিয়েছিল। ওর মনে হয় এক একটা মুহূর্ত থাকে যখন মানুষকে জোর করে আর প্রেমে পড়তে হয় না, প্রেম হয়েই যায়, ঠিক যেন নতুন টাটকা একটা প্রেম। অন্বেষা তারপরে হাতের তালুতে তুলে নিয়েছিল এক মুঠো বরফ। হেসে বলেছিল, যদি কখনো আবার জন্ম হয়, যদি আবার কোনো পাহাড়ে আসি, তোমাকেই আমার পাশে থাকতে হবে তন্ময়, তোমাকেই, বুঝলে? বলিও তন্ময়ের চোখে মুখে মাখিয়ে দেয় সেই ঝুরঝুরে বরফ, আর তারপরে খিলখিল করে হেসে দৌড়ে চলে যায় একটু দূরে। চেঁচিয়ে বলে, কেমন লাগলো বরফের ফেসিয়ালটা? একেবারে ন্যাচারাল, নো কেমিক্যাল। তখন অন্বেষার গালে লালচে আভা আর চোখের মধ্যে ঝকমক করছিল দুরকম আলো। একদিকে আনন্দ, অন্যদিকে এক অসমাপ্ত কষ্ট। পাহাড় তখন নিজেই আমাদের আশীর্বাদ করছিল, হয়তো ঠান্ডায়, হয়তো তুষারে, হয়তো নিঃশব্দে। তন্ময় তখন মনে মনে বলছিল, পৃথিবীর সমস্ত শোক, সমস্ত যন্ত্রণার ওপরে দাঁড়িয়ে শুধু একটা জিনিস অনুভব করা যায়, একজন মানুষ কি অসীম আর অদম্য জীবনী শক্তিতে ভরপুর সাহসে ভালোবাসতে পারে, আর ভালোবাসার মধ্যেই কেমন করে সে মৃত্যুকে অতিক্রম করে যায়। বরফের অসীমতাকে স্পর্শ করে ওরা দুজনেই উঠে আসে গাড়িতে। গাড়িতে উঠে একটা ফ্লাস্ক টেনে নিয়ে গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিল অন্বেষা, আর একটা কাপও বাড়িয়ে দেয় তন্ময়ের দিকে। তন্ময় গরম কফিতে চুমুক দিতে দিতে বলে, এত কফি খেও না অনু। কেন, কফি খাওয়া কি খারাপ? তোমার ভয় করছে আমার জন্য? আরে না না, কফিটা শেষ হয়ে যাবে। বলার পরে তন্ময় তাকায় অন্বেষার দিকে। অন্বেষা কিছুটা সময় তাকিয়ে থাকে তন্ময়ের দিকে, তারপরে হেসে ওঠে হো হো করে, বলে, আবার রিফিল করিয়ে নেব তাহলে, বুঝলে পাগল কোথাকার। পাহাড়ি পথ উঠে গেছে সর্পিল আঁকাবাঁকা রেখায়, দুই পাশে ঘন বাঁশবন, মাঝে মাঝে মাথা উঁচিয়ে তাকিয়ে থাকা পাইন গাছ যেন পাহাড়ে নিঃসঙ্গ প্রহরী। গাড়িটা হালকা চালে দুলে দুলে চলছে। জানলার বাইরে থেকে মেঘেদের দল এসে মাঝে মাঝে ছুঁয়ে দিচ্ছে ওদের গাল। নিচের দিকে বেশ কিছুটা জায়গা সাদা বরফে ঢাকা। সবুজের মাঝে সাদা বরফ এক অনির্বচনীয় দৃশ্যের জন্ম দিয়েছে। সেদিকে তাকিয়ে অন্বেষা বলে, আমার না একটা ইচ্ছে হচ্ছে তন্ময়, সেটা কি আমরা করতে পারবো? কি ইচ্ছে শুনি আগে। এখন তুমি যদি আমাকে আকাশের চাঁদ তারা এনে দিতে বলো, সেটা তো আর সম্ভব হবে না। ধুর, তুমিও না। আমি ওরকম আজে বাজে কথা বলবো না, যা সম্ভব না সেটা চাইবো কেন? বলছিলাম ওই রকম সাদাটে বরফের মাঝে, যেখানে চারদিকে শুধুই বরফ আর বরফ, সেরকম কোনো জায়গাতে আমরা যাব, বুঝলে? তারপর সেখানে আমি ঘন নীল রঙের বা লাল রঙের পাতলা একটা শাড়ি পরে দাঁড়াবো। আমার ওপরে ঝুড়ো ঝুড়ো বরফ পড়তে থাকবে। আমি খোলা চুলে শাড়ির আঁচল উড়িয়ে দাঁড়াবো, আর তুমি আমাকে জড়িয়ে ধরে থাকবে। আমরা ফটো তুলবো। আমার অনেক দিনের স্বপ্ন এটা, ঠিক যেন রোমান্টিক একটা সিনেমা। সিনেমা? সত্যি এরকম একটা স্বপ্ন? আরে তুমি কি জানো, ওই সিনেমাতে যা যা দেখায় সব কিছুই আসলে আমাদের চোখে তুলে দেওয়া। সিনেমা তো মায়ার জগৎ। ওরা ওই সব দৃশ্যের শুটিং করে স্টুডিওতে, গ্রিন কাপড় রেখে, আর তারপরে নানান এরকমের এডিট করে ওরা। ওই ঠান্ডাতে ওভাবে পারে নাকি? ওগুলো তো ফিল্মের গ্ল্যামার বাড়িয়ে তোলার জন্য করা হয় আসলে, বুঝলে? আরে আমি জানি তো, তাই তো বলছি আমরা করব একদিন রিয়েল। আর তোমাকে তোমাকে বলেই ফিক ফিক করে হাসতে থাকে অন্বেষা। আমাকে কি? তুমি খালি গায়ে থাকবে, একটা শুধু জিন্স পরে। যা লাগবে না। দুজনেই জোরে জোরে হেসে ওঠে। এত হাসি মজার ভেতরেও তন্ময়ের মনটা ক্রমশ ভারী হচ্ছিল। একটা অস্পষ্ট ভয়, একটা অপূর্ণতা, যেন কোনো অনিবার্য শেষের দিকে তারা এগিয়ে চলেছে। অথচ মন চাইছে থেমে যেতে, এই মুহূর্তগুলোকে টেনে চিরন্তন করে রাখতে চাইছে বুকের ভেতরটা। অন্বেষার চোখে মুখে ছিল এক ধরনের নির্মল উচ্ছ্বাস। ও জানলা দিয়ে মুখ বাড়িয়ে পাহাড়ের গায়ে দূরে মনাস্ট্রিতে তাকিয়ে বলল, জানো তন্ময়, আমার মনাস্ট্রির ভেতর গিয়ে শান্তির ঘ্রাণ নিতে ইচ্ছে করছে।
সারা পৃথিবীর কোলাহলের বাইরে একটা জায়গা আছে যেখানে দুঃখ, মৃত্যু, অভিমান সব থেমে যায়। বলতে বলতেই ওরা রুমটেক মনাস্ট্রিতে পৌঁছে গেল। ওখানে যেন এক অন্য জগতে ঢুকে পড়ল তারা। বিশাল লাল দরজা, সোনালী কারুকাজ আর সিঁড়ির দুপাশে দুই প্রাচীন সিংহ পাহারা দিচ্ছে যেন কোনো অলৌকিক বোধকে। ভিতরে পা রাখতেই একটা সুবাসে মন ভরে ওঠে। ধূপের গন্ধ, কাঠের ছোঁয়া আর এক অনন্ত নীরবতা যেন ওদের জন্য অপেক্ষা করছিল তখন। দূর থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি আকাশ ভেদ করে হৃদয়ের গভীরে ঢুকে পড়ছিল। একদল ছোট ছোট লামা ছুটে আসছিল উঠোনের ওপর দিয়ে। ওদের পরনে মেটে রঙের পোশাক, গলায় রুদ্রাক্ষ, চোখে চঞ্চল হাসি। ওদের মধ্যে থেকে একজন দলছুট হয়ে এসে অন্বেষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দিদি, তুমিও প্রার্থনা করতে এসেছো? অন্বেষা মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ ছোট্ট লামা, তবে প্রার্থনা নয়, বরং একটু শান্তি খুঁজতে। আরেকটি অন্য লামা এসে ওদের দুজনের হাত ধরে ভেতরের ছোট্ট প্রার্থনা ঘরের দিকে নিয়ে গেল। সেই ঘরটি মাটির ওপরে উঁচু কাঠের পাটাতনে বসানো। ভিতরে মৃদু আলো, ঘর ঘর করে একটানা ঘুরছে প্রার্থনার চাকা। প্রাচীর জোড়া থাঙ্কা চিত্রে আঁকা বুদ্ধদেব, চোখ দুটো যেন জীবিত, যেন তাকিয়ে আছে সময়ের ওপারে। অন্বেষা মাটিতে বসে পড়ল, হাত জোর করে চোখ বন্ধ করে বসে রইল। তন্ময় প্রথমে একটু দ্বিধায় ছিল, তারপর নিঃশব্দে বসে পড়ল ওর পাশে। ও বুঝতে পারছিল অন্বেষার ভেতরে কোনো কথা নেই এই মুহূর্তে, শুধু এক নীরব অভ্যন্তরীণ কথা বলা চলছে কারোর সঙ্গে, হয়তো নিজের সঙ্গে, হয়তো ঈশ্বরের সঙ্গে, হয়তো মৃত্যুর সাথে। তন্ময়ের মনে চলছিল এক অদ্ভুত অনুভব, জীবনের ক্ষণস্থায়িতা হঠাৎ যেন এখানে ঠান্ডা বাতাসের মতো ছুঁয়ে গেল ওকে। অন্বেষার দিকে তাকিয়েও বুঝলো ও বেঁচে থাকবে না বেশি দিন। তবু ওর চোখে কোনো ভয় নেই। এই ভাঙাচোরা শরীরের মধ্যেও ওর ভিতরে এক বিশাল আত্মা আছে যে প্রার্থনার ঘরে বসে চুপচাপ বাঁচতে চাইছে, মরতে চাইছে, ভালোবাসতে চাইছে। প্রার্থনা শেষ করে বেরিয়ে আসার সময় ছোট্ট এক লামা ওদের হাতে ছোট করে কাগজে মোড়া তাবিজ ধরিয়ে দিল, বলল, এটা রাখো, বিপদ থেকে রক্ষা করবে তোমাকে। তন্ময় সেই তাবিজটা অন্বেষার গলায় বেঁধে দিল। গলাটা একটু কেঁপে উঠল অন্বেষার, যেন ওর হাতের স্পর্শী প্রার্থনার কথা পূর্ণ হলো। মোনাস্ট্রি থেকে বেরিয়ে আসার সময় অন্বেষা বলেছিল, এইখানে বসে আমি ভাবছিলাম যদি এখানে মরে যেতাম দুঃখ পেতাম না। এই পাহাড়, এই মেঘ, এই ছোট ছোট মানুষেরা, এরা তো আমার থেকেও বেশি জীবন্ত। প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ চলে যাচ্ছে পরপারে, কিন্তু কজনের ভাগ্য হয় নিজের স্বপ্ন বুকে আঁকড়ে শেষ নিঃশ্বাস ফেলছে, সেটাও বুদ্ধের সামনে, ওনার কোলে। তন্ময় কিছু বলেনি, শুধু ওর আঙুল মুঠো করে ধরেছিল। আকাশে তখন সূর্য ঢলে পড়ছিল পশ্চিমের পাহাড়ের পেছনে। নিচে গড়িয়ে চলছিল মেঘ, আর কোথাও একটা ঘণ্টা বাজছিল ধীর ছন্দে। মনে হচ্ছিল সময় যেন আজ আর এগোচ্ছে না, কেবল দাঁড়িয়ে আছে এই অনির্বচনীয় প্রেম আর পরিপূর্ণতার সামনে মাথা নত করে। রুমটেক মনাস্ট্রি তখন সূর্যাস্তের স্তব্ধতা। আকাশে লালিমা গায়ে মেখে দাঁড়িয়েছিল। ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে নেমে আসছিল পাহাড় বেয়ে, ছড়িয়ে পড়ছিল দূর দূরান্তে। অন্বেষা দাঁড়িয়েছিল সিঁড়ির ধারে, চোখ বন্ধ করে রেখেছিল। ঠোঁটের কোণে লেগেছিল হালকা একটা হাসি। ওর হলুদ পশমিনা চাদরটা বাতাসে উড়ছিল একটু একটু করে। চোখে মুখে লেগেছিল মৌন এক প্রশান্তি। মনে হচ্ছিল যেন ও একটা যাত্রাপথে বেরিয়েছে, গভীর থেকে গভীরে, অনন্তের দিকে। সেদিন সন্ধেবেলাতেই রওনা দিল ওরা অরুণাচলের দিকে। গ্যাংটকের গলি, পাহাড়, জঙ্গল পেরিয়ে একসময় গাড়ি চলে এলো নির্জন প্রশস্ত হাইওয়েতে। চুপচাপ শব্দহীন অন্ধকার রাস্তায়, যেখানে মোবাইল নেটওয়ার্ক তো দূরের কথা, মানুষের শব্দও বিরল। শুধু মাঝে মাঝে হুশ হাস করে উল্টো দিক থেকে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছিল। তন্ময় গাড়ির জানালার কাচ তুলে দিয়ে বলল, আমাদের এই জার্নিটা কিন্তু মনে থাকবে সারাটা জীবন, তাই না? অন্বেষা চোখ ছোট করে তাকালো। সেটা ঠিক, তবে আমার মনে রাখার মেয়াদটা খুব কম। আমি চলে যাওয়ার আগে নতুন জায়গায় পৌঁছতে চাই, দেখতে চাই পৃথিবীটা। তাই তো বারবার স্বপ্নে দেখতাম জায়গাগুলোতে তুমি পাশে না থাকলে এই স্বপ্ন নিয়ে চলে যেতে হতো। তারপর ভূত হয়ে ফিরে এসে তোমার মাথায় চড়ে বসতাম। অতৃপ্ত আত্মাই তো ভূত হয়ে ফিরে আসে, তাই না? তন্ময় হেসে ফেলল, দুদিকে মাথা নেড়ে বলল, সত্যি কিছু বলার নেই তোমাকে, কিন্তু তুমি মাথা টুপি খুলে দিলে কেন? বাইরে কিন্তু খুব ঠান্ডা। কোথায় ঠান্ডা? আসলে আমাদের মেয়েদের ঠান্ডা কম লাগে, বুঝলে? বলে অন্বেষা ওর গায়ে ধাক্কা দিল। সেই মুহূর্তে গাড়ির ভেতর ছিল কেবল হাসির জোয়ার। পাহাড়ি রাস্তাগুলো কিছু কিছু জায়গাতে বেশ সরু আর ভাঙাচোরা। গাড়ির দুলনিতে অন্বেষার মাথা তন্ময়ের কাঁধে এসে ঠেকছিল বারবার। প্রতিবার ও মাথা সরিয়ে নিত, সোজা হয়ে বসতো, আবার এসে পড়তো। একসময় তন্ময় বলেই ফেলল, আরাম করে বসো অনু,
এরকমভাবে লজ্জা পাচ্ছ কেন, সেটাও আবার আমাকে? আর ঘুম পেলে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। আমাদের ওই হোটেলে পৌঁছতে পৌঁছতে এখনও 3 ঘন্টা বাকি আছে। ধুর, এই ঝাঁকুনিতে ঘুম আসে নাকি? তার থেকে ভালো একটা গান ধরো। গান? এখন? না না, এখন আর গান আসবে না। তুমি বড্ড বেশি আনরোম্যান্টিক। এই রকম পাহাড়ের রাস্তায়, অন্ধকার গাড়ির ভেতরে কোথায়? এই জন্য ভালো ছেলেগুলোর কিছুই হয় না। ভালো ছেলেগুলোকে নিয়ে কেউ কিছু লেখেও না। ভালো ছেলেগুলো প্রেম করতেও পারে না, তাই তো মেয়েগুলো টুপটাপ করে এই মস্তান টাইপের ছেলেগুলোর প্রেমে পড়ে যায়, বলল অন্বেষা চোখ টিপে। তন্ময় বলে ওঠে, ঠিক বলেছ, তবে ভালো ছেলেগুলোর কাছে না প্রেম করার সময় থাকে না। প্রেম করে সময় নষ্ট করার মতো সময় নেই ওদের কাছে। বলেই ওর অন্বেষার কাঁধে হাত দিয়ে ওকে টেনে নেয় নিজের দিকে। অন্বেষা কিছু একটা বলতে যায়, তন্ময় বলে, না আর একটাও কথা না, ঘুমানোর চেষ্টা করো এবার। আমি আমার হাতটাকে বালিশের মতো করে দিচ্ছি, মাথাটা আমার হাতের ওপরে রেখে ঘুমো। আর তুমি? আমি জেগে আছি, জেগে থাকবো, তোমাকে দেখবো, শুধুই তোমাকে। প্রায় 3.5 ঘন্টা পরে ওরা হোটেলটাতে পৌঁছয়। হোটেলের একটা রুম আগে থেকে বুক করা ছিল। রুমের ভেতরে গিয়ে জিনিসপত্র রাখার পর অন্বেষা হঠাৎ বলে, তা ভালো ছেলে, এবার তুমি একটু বাইরে যাও দেখি, আমাকে চেঞ্জ করতে হবে। গরম জলে একটু স্নানও করে নিই। আমার যে এবারে খুব বাজে ছেলে হতে ইচ্ছে করছে ম্যাডাম। বলেই চোখ নাচায় তন্ময়। ভালো হবে না কিন্তু, যাও বাইরে যাও। হাসতে হাসতে তন্ময় বাইরে চলে আসে। রিসেপশনে জিজ্ঞেস করে, কিছু খাবার পাওয়া যাবে? না স্যার, এখন তো 11:30 বেজে গেছে, এখন তো আর কিছু। একটু ব্যবস্থা করে দিন না প্লিজ, খুব খিদে পেয়েছে। হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকায় তন্ময়। অন্বেষা এসে বলে, লোকাল খাবারও কিছু পাওয়া যাবে না? কাছে পিঠে নিশ্চয়ই লোকাল এখানকার খাবার পাওয়া যাবে, একটু যদি ব্যবস্থা করে দেন তো। তন্ময়ের দিকে তাকিয়েও বলে, জল এত ঠান্ডা যে আমি বেরিয়ে এসেছি, এখানে গিজার কাজ করে না? রিসেপশনে থাকা একজন বলল, করে তো, নিশ্চয়ই আপনি ঠিকভাবে অপারেট করতে পারেননি, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আর তারপরে ছেলেটি ওদের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, লোক কিছু খাবার পাওয়া তো যাবে, কিন্তু সেটা কি আপনারা খেতে পারবেন? শুয়োরের মাংস আর চর্বি দিয়ে রান্না করে ওরা, খুব ঝাল হয়, সাথে রুটি থাকবে, খাবেন? অন্বেষা বলে ওঠে, অবশ্যই, একটা আলাদা অভিজ্ঞতা হবে কিন্তু। প্রায় 1/2 ঘন্টা পরে ঝালে হুহা করতে করতে ওরা খাওয়া শেষ করে। তারপরে বিছানার ওপরে গিয়ে উঠে বসে অন্বেষা। তন্ময় সোফার ওপরে গিয়ে বসে। অন্বেষা জিজ্ঞেস করে, তুমি কি ওখানেই শোবে? আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, এই ঠান্ডায় ওখানে না থেকে। না না, সেটা হয় না অনু। আমি আর বাবুর একটু আগেই বাজে ছেলে হওয়ার শখ হয়েছিল, খুব খুব বীর পুরুষ, দেখতেই পাচ্ছি। চুপ করে বিছানাতে উঠে এসো, মাঝখানে ওই পাশ বালিশ রেখে দাও, তাহলেই হবে। কথা দিচ্ছি তোমার ভার্জিনিটি কেড়ে নেব না। ঘর অন্ধকার করে বিছানায় শুয়ে পড়ে তন্ময়, অন্বেষার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে। সারা ঘরে ওদের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। সেই সময় অনেক কিছু ভাবনা চিন্তা আসছিল ওর মনে। হঠাৎ অন্বেষার গলা শুনতে পায়ও। অন্বেষা জিজ্ঞেস করছে খুব ধীর স্বরে, ঘুমিয়ে পড়েছ? না, ঘুম আসছে না। আমারও ঘুম আসছে না। আসলে নতুন জায়গা তো, তাই অনেক সময় এটাই হয়, নতুন জায়গাতে ঘুম আসে না। আর তার উপরে বিছানাটা যা নরম, মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছি। সে তো হবেই, খেয়ে খেয়ে যা একখানা চেহারা বানিয়েছো। অনু, দিস ইজ নট ফেয়ার। তুমি আমাকে আমার চেহারা নিয়ে বলছো? আমি আমি কত চেষ্টা করেছি জানো এই ওজন কমানোর জন্য, কিছুতেই কমে না। তা কমবে কি করে? বাইরের খাবার খেলে কমবে না, নিজের হাতে রান্না করে খেতে হবে, সেটাও পরিমিত। হাপুস হুপুস করে খেলে জীবনে ওজন কমবে না। আমি যদি আরও কিছুদিন তোমার সাথে থাকতাম, তোমাকে একেবারে স্লিম ট্রিম করে দিতাম, হ্যান্ডসাম হাঙ্ক বানিয়ে দিতাম, বুঝলে? যাই হোক, এবার আমি ঘুমোলাম, আর বকবক করতে পারছি না। তুমি আমাকে এত বকাও যে ঘুমোতে পারি না ভালো করে। ধুর, আমি আমি কোথায় তোমাকে? তুমি তো নিজেই আমার সাথে কথা বলছো, তন্ময় বলে অবাক হয়ে। ফিক ফিক করে হাসির আওয়াজ ভেসে আসে পাশ থেকে। তন্ময় কিছু না বলে চুপ করে যায়, মনে মনে বলে, সত্যি পাগলি একটা। একটু পরে অন্বেষার নড়াচড়া কমে যায়, ও ঘুমিয়ে পড়ে। তন্ময়ও ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওর ঘুম ভেঙে যায়। ও বুঝতে পারে ওদের মাঝের পাশবালিশ সরে গেছে। অন্বেষা ওর একটা পা তন্ময়ের পায়ের ওপরে তুলে দিয়েছে। অনুর একটা হাত তন্ময়ের বুকের ওপরে, আর অনুর মুখটা তন্ময়ের মুখের খুব কাছে। কি নিশ্চিন্তে ও ঘুমোচ্ছে। ঠোঁটের কোণে লেগে আছে একটা হাসির ছোঁয়া। কপালের ওপরে নেমে এসেছে অগোছালো অবাধ্য চুলগুলো। তন্ময় পলকহীন অবস্থায় তাকিয়ে থাকে ওর দিকে। কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়, ওর চোখের দিকে তাকিয়ে থাকেও। নিদারুণ একটা কষ্টে ওর বুক থেকে চাপা কান্না বেরিয়ে আসে। ও চুপ করে থাকে, শান্ত হয়ে শুয়ে থাকে, তাকিয়ে থাকে অন্বেষার মুখের দিকে। চোখ থেকে কয়েক ফোঁটা জল বেরিয়ে এসে ভিজিয়ে দেয় বালিশটা।
মনের ভেতরে কেউ যেন বলে ওঠে, কেন যেচে পড়ে এই কষ্টটা নিলি তুই? এরকম একটা মেয়েকে ভালোবেসে ফেললি কেমন করে? কোনো তো ভবিষ্যৎ নেই তোদের এই সম্পর্কে, তাহলে কেন তন্ময়, কেন? কেন সব ছেড়ে চলে এলি মেয়েটার সাথে ওর স্বপ্ন পূরণ করতে? আর সেই সময় ওর মাথার ভেতরে বেজে ওঠে আয়ুব বাচ্চুর গানের সুর আর কথাগুলো। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। বুকের একপাশে রেখেছি জলহীন মরুভূমি, ইচ্ছে হলে যখন তখন অশ্রু ফোঁটা দাও তুমি, তুমি চাইলে আমি দেব অথই সাগর পারি। আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে, বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝরে পড়ে, আমার আকাশ জুড়ে মেঘ ভরে গেছে ভুলে, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। আর তখনই অন্বেষা ওর আরও কাছে এগিয়ে আসে, ওর হাতটা দিয়ে আঁকড়ে ধরে তন্ময়কে, জড়িয়ে ধরে ওকে ঘুমের ঘোরে। তন্ময় নিজে ওকে জড়িয়ে ধরে, মনে মনে বলে, এই সুখ, এই ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি অনু, হোক না সে কিছুটা সময়ের জন্য, হোক না সে কয়েকটা মুহূর্তের জন্য, তবু সেটাই আমার জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে দেবে। এখনকার মতো এইটুকুই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধে 7:30টায় আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।